যে খবরটা নিয়ে আলোচনাটা করব সেটা গতকালকে দুপুরে 3টার দিকে প্রকাশিত হয়েছিল, ফলে কালকে আর কভার করতে পারিনি। সেটা নিয়ে আজকে কথা বলবো। প্রসঙ্গটা হলো আমাদের অর্থমন্ত্রী আমির খসরু, তার একটা বক্তব্য। ইদানিং যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, তারেক রহমান সরকারের অনেকগুলো মন্ত্রী সুযোগ পেলে এই কথা বলা, প্রচার করতেছে আগামী 2 বছরের মধ্যে জ্বালানি প্রবলেম সলভ হবে না। যেমন এই রিপোর্টের হেডলাইনে দেখেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে ব্যবস্থা নিলেও পূর্ণাঙ্গ সুফল পেতে 2 বছর লাগতে পারে। একই ধরনের কথা বলতেছে অন্য মন্ত্রীগুলো, বিদ্যুৎ মন্ত্রীও, বিদ্যুৎ প্রতিমন্ত্রীও। সার কথা হলো এই যে 2 বছর বিদ্যুৎ দিতে পারবো না। বিদ্যুৎ মন্ত্রী তো এত দূর আগায় গিয়ে কথা বলছে, কাজ নাই তো এখন অফিসে। এগুলো বসে বসে দেখা ছাড়া তো কোনো কাজ নাই। বুঝেন অবস্থা। একটা খালি কথা মনে পড়ে আমার, 111 সময়কার গভর্নমেন্ট। ওই গভর্নমেন্টে কি একটা কোথাকার নিয়ম আছে, হিন্দু একজন মন্ত্রী রাখতে হয়। তো স্কোয়ারের মালিক তপন চৌধুরীকে ওইটার ভিতরে নেওয়া হয়েছে। স্কোয়ারের মালিক মানে যে একটা ফার্মাসিউটিক্যালস চালায়। আপনারা অনেকে জানেন হয়তো যে বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল বিজনেসে ফার্স্ট অথবা সেকেন্ড বড় কোম্পানিটা হলো স্কোয়ার, ওষুধ ম্যানুফ্যাকচারিং এর দিক থেকে। কেন এই কথা বলছি এই জন্য যে এই লোকটা একটা ওষুধ কোম্পানি চালায় এত বড়, তাহলে এই লোকের তো জ্ঞান থাকার কথা কোন র মেটেরিয়ালটা কখন আনে তার স্টোরে রাখতে হবে। সে যদি এটা ম্যানেজ করতে না পারে তাহলে তুই কারখানা চালাতে পারতো না। প্লাস ধরেন ওর একটা র মেটেরিয়াল শর্টেজ হচ্ছে কোনো কারণে, হয় দাম বেশি পড়তেছে অথবা ঠিক মতো পাওয়া যাচ্ছে না, তো তপন চৌধুরী কি সেই ইনফরমেশনটা বাজারে ছেড়ে দিবে? পত্রিকায় খবরে যে ভাই আমার না অমুক র মেটেরিয়ালটা কিন্তু শর্টেজ আছে, বুঝছেন, বলা যায় না, এই ওষুধটা কিন্তু বাজারে নাও পাওয়া যায় তারে। এটি কি তপন চৌধুরী বলবেন কোনোদিন? বলার প্রশ্নই আসে না। এটুক জ্ঞান বুদ্ধি তো তার আছে নাকি? সে চেষ্টা করবে একদম শেষ বেলায় হলেও সাপ্লাইটা নিয়ে এসে ওষুধের চাষ, ওভারঅল ওষুধটাকে ঠিক মতন রাখা বাজারে। কোন ইনফরমেশন বাজারে দেওয়া উচিত, কোনটা দেওয়া উচিত না, এটা তো খেয়াল রাখবে। এখন আসেন ঘটছে কি তাহলে। ঘটছে যেটা সেটা হলো, আপনার মনে আছে আমাদের ওই সময় আলিয়া বোধহয় এই টাইপের কি জানি দুটো বড় ধরনের ঝড় এসেছিল, সাগরের নিম্নচাপ জাতীয়। প্রণব মুখার্জি হেলিকপ্টার করে দ্রুত চলে আসছে একেবারে খুলনা যশোরের স্পটে। কি করতে পারি আমরা? তো তৎকালীন 111 সরকার বলল আপনাদের কোনো সাহায্য, আমাদের কোনো সাহায্য দরকার নেই, আপনারা খালি এতটুকুই করতে পারেন, আমরা যাতে চাল কিনতে পারি, আমরা যেন চাল কিনতে পারি তার একটা ব্যবস্থা করতে পারেন। তপন চৌধুরী ছিল খাদ্যমন্ত্রী, ও টিভিতে এসে বলে দিল বাংলাদেশে খাদ্যের মজুদ 1.5 লাখ টন এবং আমার মন্ত্রণালয়ের কিছু করার নেই। কথা বুঝেন ভালো করে। একটা ধারণা দিই, এখনকার বাংলাদেশে 2009 সাল থেকে যে বাংলাদেশ, এখনকার যে কোনো সরকারের খাদ্য মজুদের পরিমাণ হলো 14 লাখ টন। এর নিচে হলে আপনি বাজারে চালের দাম উঠে যাবেন, ঠেকাইতে পারবেন না। কারণ একালে চাউলের বাজারের কারণে এই যে বড় রশিদ টাইপের কুষ্টিয়ার যেসব বড় চাউলের ফ্যাক্টরি আছে, তারা এত পরিমাণ প্রডিউস করতে পারে, বাজারে এত কন্ট্রোল করতে পারে, ওদের চেয়ে বড় মজুদ যদি সরকারের না থাকে তাহলে আপনাকে গোল খাওয়ায় চাউলের দর তাদের হাতে থাকবে, আপনাকে গভর্নমেন্টকে উঠাইবে বসাইবে। তাহলে এবার বুঝেন, তখন সে বলতেছে আমার মজুদ আছে 1.5 লাখ টন এবং আমার সরকার কিছু করার নাই। ফলাফল ফলাফল হলো এর আগে সরকারের চালের ক্রয় মূল্য ছিল 20-22 টাকা, পরের সিজনে 1 লাখে শুট করতে হলো 28 টাকার কমে। সরকার নিজেই ঘোষণা দিচ্ছে যে এবার আমরা চাল কিনবো কিন্তু 28 টাকা, আর বাজারের চালের দাম গিয়ে ঠেকলো 50 টাকায়। এখন বলেন যে এই খাদ্যমন্ত্রী কেন নিজে থেকে এই ইনফরমেশনটা বাজারে দিল যে আমার কাছে কিন্তু 1.5 লাখ টনের বেশি চাল নেই? তাহলে এবার বুঝাচ্ছেন যে সে আসলে
প্রণব মুখার্জির পাল্লায় পড়ে প্রণব মুখার্জির সহজ হয় বাংলাদেশকে কন্ট্রোল করার, সেই কাজটাই উনি মন্ত্রী হিসেবে করে দিচ্ছেন। ফলাফল হলো কি? ফলাফল হলো 5 লাখ টাকার চাল চাইছিলাম, আমরা কিনতে চাইছিলাম, এই 5 লাখ টাকার চাল আজও ইন্ডিয়া সরবরাহ করে নাই। আর এই তপন চৌধুরী এই ইনফরমেশনটা দিয়ে দিয়ে ইন্ডিয়াকে এই ডোমিনেন্সিটা দিচ্ছিল। এই জন্য 111 গভর্নমেন্টটা কমপ্লিটলি এই প্রণব মুখার্জির মুঠোর ভিতরে চলে যায়। কেন কথাটা বললাম? তাহলে এই যে এখন এই ইনফরমেশন গুলো বাজারে ছেড়ে দিচ্ছে, গ্যাসের সংকট মিটলেও কিন্তু 2 বছর আগের সুফল পাওয়া যাবে না, মানে এটা কি? তারা কি আগামীতে এই সরকার প্রণব মুখার্জি হইতে চায়? বুঝি না আসলে এটা কি ধরনের আচরণ তাদের। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই কম্পারিজনটা, এই তুলনাটা কেন দিলাম। দেখেন, বাবা মার সাথে সম্পর্ক সন্তানদের যেরকম, এমন কোন একটা সন্তান দেখাতে পারবেন যে বাবা আয় করতে পারে নাই, এই জন্য বাসায় ফেরার সময় না চাল আনছে না বাজার আনছে, তো সেটা একদিন দুদিন হয়তো বাচ্চারা সহ্য করবে ক্ষুধার জ্বালা। চাল না আনা মানে বাসায় রান্না হয় নাই। কিন্তু যদি কন্টিনিউয়াস হয়ে যায় এরপরে কি বলবে? তাহলে খাইতে দিতে পারবো না, জন্ম দিছো কেন বলবে না? ও কি আর ওকে বাবা বলে মানবে? নাকি মাটাকেও মা বলে মানবে? বলে কত জনের মা তো লোকের বাসায় কাজ করে এলো, আয় করে নিয়ে আসে, তুমি কি করো? তাহলে বাচ্চারাও বাবা মার খাদ্য না আনতে পারাটাকে সহ্য করতে পারে না। এই মন্ত্রীরা তাহলে 2 বছরও এটা সমাধান হবে না, এগুলো প্রচার করতেছে কেন? জনগণ দেখতে চাইবে যে আপনি যেভাবে পারেন জ্বালানি নিয়ে আসছেন, আপনি জ্বালানি আনতে পারেন নাই, তা আপনি মন্ত্রী থাকছেন কেন? বাংলাদেশের কোনো মানুষ এটা পছন্দ করার কোনো কারণ নাই, তাহলে আপনি যেচে এই কথাগুলো বলতেছেন কেন? এই সব মন্ত্রীগুলো এই কথা ওরাইতেছে কেন? খুব সাবধানে আপনারা এটা বলে পাবলিককে রেডি করতেছেন। আপনাদের যে এইটুক জ্ঞান বুদ্ধি নেই। খসরু পরিচিত সমাজে চিটাং একটা ব্যবসায়ী হিসেবে, রাজাকার ফাজাকার কিনা ওগুলো অন্য মানুষ আলাপ করুক, ওগুলো আমার আলাপ বিষয় না। আপনি যদি ব্যবসায়ীর লোক হন তাহলে কখনো এই ধরনের আলাপ করবেন? আর একটা ইয়ে করে দিই, মনে করে দিই তত্ত্ব, আপনি নাকি হোটেল ব্যবসা করেন। আগেকার ইয়ের আমলে, খালেদার আমলে আপনি তাইওয়ানকে বাংলাদেশের স্বীকৃতি দিয়া তাকে দিয়ে ব্যবসা করতে গেছিলেন। মানে কি ধরনের আহাম্মক আপনি! আপনি খবরই নেন নাই যে তাইওয়ানের সাথে চীনের সম্পর্কটা কি, এবং কেন এই জিনিসটা করাটা হবে আত্মঘাতী, চীনের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে খালেদা জিয়ার সরকারে। কেন উনি খবরই নেন নাই যে জাতিসংঘের খাতায় লেখা আছে যে তাইওয়ান হলো চীনের অংশ? তা জাতিসংঘের খাতায় কাল লেখেন, এটা আপনার আমার কোন দেশ কি মনে করলো ওইটা না, জাতিসংঘের খাতায় লেখা আছে তাইওয়ান চীনের অংশ, মূল ভূখণ্ড চীন, তাইওয়ান তার অংশ। আপনি এটা খবর নেবেন না? এরপরেও চীন কতটা অ্যালাউ করছে তাইওয়ানকে আলাদা ব্যবসা করতে দেয়, ইভেন চীনের সাথে ব্যবসা আছে তার, তাইওয়ানের কারেন্সি আলাদা। এবার বুঝছেন? কিন্তু নীতিগত দিকভাবে প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক করার আগে চীন লেখায় নেয় যে তাইওয়ানকে আপনি চীনের অংশ মনে করেন, এবং এইটা যদি আপনি মনে না করেন তাহলে আপনার সাথে সম্পর্কে কূটনৈতিক সম্পর্ক শুরু করবে না সে। এটা হচ্ছে চীনের নীতি। তা আপনি এগুলো কিছু খবর নেন নাই, বাণিজ্য মন্ত্রী হয়ে গেছেন, তাহলে আপনি কেমন ধরনের ব্যবসায়ী? থার্ড প্রসঙ্গ আসেন এবার। তাহলে যে লোকটার ব্যবসার এই মিনিমাম ধারণাগুলো নাই, সেই লোকগুলো একটা উল্টার পাল্টা কাজ করতে চাচ্ছে। আপনাদের অনেকেই ছবিটা দেখেছেন, অমিত শাহের কাছে যেইভাবে হুজুর হয়ে দাঁড়ায় আছেন, 18-19 সালের দিককার ছবি হবে সম্ভবত। এদের একটা ধারণা হয়েছে যে ইন্ডিয়ান আশীর্বাদ না থাকলে বাংলাদেশের ক্ষমতা যাওয়া যাবে না। আপনার কি মনে হয় যে 24 সালের মুভমেন্টের পরবর্তীকালে বাংলাদেশে যে কেউ ক্ষমতা আসছে সেটা কি ইন্ডিয়ান সাহায্য সহায়তা নিয়ে? আক্কেল কি হয়েছে এখনো? আপনারা ক্ষমতায় আসছেন কি ইন্ডিয়ার কারণে? কাকে কি বলবো আমি? এর লোকটা কি ব্যবসায়ী নাকি সাধারণ জ্ঞান বুদ্ধিও নেই? আরো আছে, দেখেন কেন আমি লোকটার উপর এত খেপেছি। দেখেন এক জায়গাতে এগুলা করছে, এই বক্তৃতাটা সে দিচ্ছে আমেরিকান চেম্বার আয়োজিত এক বৈঠকে, যেটাকে অ্যামচ্যাম বলে পরিচিত। এটা সেখানে গিয়ে উনি এই কথা বলতেছেন যে আমাদের জ্বালানি সংকট কেমন। আচ্ছা, এই কথাটা আপনি অন্য কোথাও বললে হতো না? অ্যামচ্যাম মানে কি? আমেরিকান বিজনেস যারা এখানে বিনিয়োগ করতে চায় তাদের মিটিং এটা।
আপনি সেখানে গিয়ে বলবেন যে আমাদের জ্বালানি সংকট আছে? এই কথা বললে কি সে আসবে? এবার বুঝছেন, মানে এই লোকটা প্রত্যেকটা কাজ দেখেন, আগের কথা পরের কথার সাথে কোনো মিল নাই। কেন বলছে? কোনো সম্পর্ক নাই। এই লোক তারেককে বুঝাচ্ছে আমাদের এখন ক্ষুদ্র ঋণ দরকার নাই, মানে কম সুদের ঋণ দরকার নাই, আমরা তো বিদেশি বিনিয়োগ আনবো। দেখেন কাণ্ড দেখেন, বিদেশি বিনিয়োগ আনবেন। বিদেশি বিনিয়োগ কেন আসবে? আপনার চেহারা দেখে? আপনার চেহারাটা খুব বালা এই জন্য? নাকি প্রথমে সে খবর করবে, চেক করবে যে বাংলাদেশে বিদ্যুৎ অবস্থাটা কেমন, গ্যাসের অবস্থা কেমন, জ্বালানি কেমন, রাস্তাঘাট কেমন? কারণ ওকে তো কারখানাটা দিয়ে এটাতে এক্সপোর্টের জন্য নিয়ে যেতে হবে। এখন আপনার যদি এগুলোকে বলে ইনফ্রাস্ট্রাকচার, আপনার যদি অবকাঠামোগত প্রস্তুতি না থাকে, আপনার দেশের কল খুললে পানি ঠিক মতন আসে কিনা, পানির কোয়ালিটি ভালো কিনা, এটা পর্যন্ত চেক করে। কারণ ইপিজেড এলাকায় যা যা ফেসিলিটিস থাকতেই হবে, না থাকলে এটা কারখানার মানে শ্রমিক আসবে, ওই শ্রমিক যদি খাওয়ার পানি না পায়, বাথরুমে যেতে না পায়, সেটা পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, ও আসবে? এগুলো বুঝছেন কখনো? এগুলো আপনাকে এত ঝাঁকানো দিয়ে আমাকে বুঝাইতে হবে কেন? আপনি না ব্যবসায়ী, আপনি এই আলাপ করতেছেন এমসামের বৈঠকে? কি আসলে আপনি কি অর্থমন্ত্রী হওয়ার যোগ্য? আপনি বলতেছেন কম সুদের ঋণ লাগবে না, তো ইনফ্রাস্ট্রাকচারটা কোত্থেকে দিবেন? বিদেশি বিনিয়োগকে ওকাল বিদেশি বিনিয়োগ আনলে হয়ে যাবে। বিদেশি বিনিয়োগ আসবে কেন? আপনার চেহারা ভালো নাকি তারেক সাহেবের চেহারা ভালো ওই জন্য চলে আসবে? কথা বুঝি না। তার মানে উনি তো আসলে ব্যবসায়ীও না। ব্যবসায়ী হলে তো বুঝতেন এই অবকাঠামোটা কেন ইম্পর্টেন্ট। আপনার বিদ্যুৎ নাই, গ্যাস নাই, তো আসবে বিদেশি বিনিয়োগ। ওখানে গিয়ে বলতেছেন 2 বছর কিন্তু এটা সমস্যা হবে না, সমাধান হবে না। আর 2 বছর আপনার বিদ্যুৎ প্রবলেম সলভ হবে না, গ্যাসের প্রবলেম সলভ হবে না, তো ক্ষমতায় আছেন কেন? আপনার তো উচিত যে কোনো ভাবে হোক, বেশি সুদে ধার করে হলেও সবার আগে আপনার বিদ্যুৎ গ্যাসের প্রবলেম সলভ করা। ওই বাসার ওই বাচ্চাটার কথা খেয়াল করেন যে তার বাবাকেও ছাড় দিতে পারবে না এই প্রশ্নে। যেই বাবা বাসায় আসার সময় চাউল বাজার আনতে পারে না, এটার বাবা থাকে না। একটু বুঝেন, কথাটার অর্থ বুঝেন। তা আপনারা কোথাকার কে আইছে যে আপনাকে জনগণ মন্ত্রী মানবে? আপনাকে বিদেশিরা বিনিয়োগ করার সময় আপনার বক্তৃতা শুনতে আসবে? আপনি কে আসলে, কি যোগ্যতা কি? আপনি তো তপ্ত চৌধুরী আরেকটা। কথা শুনলে খুব খারাপ লাগে আপনাদের। শেষে এমনও বলতেছেন, অবস্থা এমন, আমাদের সরকারের বেতন দেওয়াটা কি করতেছেন আপনি? সেম কথা বলছে খোদ বিদ্যুৎ মন্ত্রী। মানে আমি বুঝি না এগুলো বলতেছেন কেন? সরকারের বেতন দেওয়া কঠিন হয়ে যেতে পারে, এই কথাগুলো বাইরে বললে আপনার কি লাভ? কি উদ্দেশ্যে বলছেন? পারপাসটা কি? এদিকে তারেকের খুব পপুলারিটি বাড়বে? বুঝি না কি খায় আপনারা মন্ত্রী হইতে আসছেন। আপনি তো একটা সাধারণ পাড়ার মুদির দোকানও চালাইতে পারবেন না। মুদির দোকান চালাইতে গেলেও, পাড়ার টঙের দোকানটা চালাইতে গেলেও কিছু বুদ্ধি লাগে। কোন মালটা বেশি চলে, কোন মালটা তাড়াতাড়ি আনতে হবে, আপনার পুঁজি কোনটাতে আগে বিনিয়োগ করবেন, এই সিদ্ধান্তগুলো কিভাবে নেবেন? আপনি তো খেয়ালই করছেন না কোন মালটা বেশি চলে। আপনি সব মাল নিয়ে এসে দোকানে ডাম করে রাখবেন, পুঁজি ওখানে আটকে ফেলাবেন। দেখেন এই বুদ্ধিটা যে আছে সেই পাড়ার মুদির দোকানটা চালাতে পারে। এত সহজ না। মুদির দোকানের ব্যবসা করতেও বুদ্ধি লাগে, এইটুকু অন্তত অবজারভেশন লাগে। দেখা গেল আপনার দোকান ভরা, কিন্তু যেটা সবচেয়ে বেশি চলে, চাল ধরেন বেশি চলে, দোকানে চাল নাই, তার মানে আপনি মুদি দোকানটা চালানোর যোগ্য না। যেটাতে প্রফিট সবচেয়ে বেশি, আপনি ওই পণ্যটা সবসময় অ্যাভেলেবেল রাখবেন না। আপনি এসে সেরিনা হোটেলের মালিক হইতে বুঝতে পারেন? আর এটা আমার এখনো বুঝিয়া বুদ্ধির বাইরে যে আপনারা কি খেয়ে এই বক্তৃতা গুলা দিতেছে, নিজে স্বীকার করতেছে। দেখেন ঋণ খেলাপি তারা তোলে নাই, এবং সেই জন্য তাদের অর্থনীতি বিশৃঙ্খল হয়ে আছে। আপনার 6 মাস হয়ে গেছে, ইউনুসের 1.5 বছর গেছে, কখনো খেলাপি ঋণ তোলাটা যে ইম্পর্টেন্ট বলছেন আপনি? বলেন নাই। আমি একটা বোকা, সেই জন্য সবসময় আমি খেলাপি ঋণ তুলতে হবে এই কথা বলে আসতেছি। আমাদের কারণে নাই, আপনি ব্যাংক ব্যবস্থা আউলা আলাইছেন, এখানে আমি স্বীকার করতেছি। দেখলে স্বীকারোক্তি দিলে কি বিদেশি বিনিয়োগ করে খুশি হবে, নাকি ওরা যাতে না আসে তার ব্যবস্থা করতেছে? আমি কিছুই বুঝি না। আপনার কোন কাজটা কেন করেন, কি জন্য করেন আমি জানি না আসলে, খালি গল্প মারতেছেন।
পরিস্থিতি কাটিয়ে উঠতে গ্যাস, কয়লা, নবায়নযোগ্য জ্বালানি মিলিয়ে একটা টেকসই ও ভারসাম্যপূর্ণ এনার্জি মিক্স তৈরির কাজ চলতেছে। শেষ হবে কবে? 2 বছরের আগে হবে না। তো এইসব গল্প শোনার জন্য আমরা এখন বসে আছি না বেঁচে আছি? এই গল্প শুনবে কেন? যারা বিদেশে বিনিয়োগ করতে আসছে, এটা রীতিমতন কম্পিটিশন। কোন দেশের অবস্থা ভালো করলে পরে একমাত্র বিদেশি বিনিয়োগকারীরা আসবে। এটার জন্য এটা নিয়ে প্রত্যেকটা দেশ কম্পিট করে, নিজেকে যোগ্য হিসেবে তুলে ধরে। আর আপনি কি করতেছেন? আমরা কত অযোগ্য এটার ভান্ডার খুলে দিয়েছে। গত 2 বছরে খেলাপি ঋণ তোলাটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনার মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ হয় নাই। তাহলে কারা আপনারা? কি জন্য তারেকের পাশে আছেন? নিশ্চিতভাবে তারেক ডুবে যাবে। আপনাদের মধ্যে এরকম টপ 3টা লোক আছে এইদের কারণে। আগামী 1.5 মাস কি করে চালান আমি দেখতে চাই। এটা সংকটটা এত তীব্র। এটা সিম্পলি একটা জ্বালানির সংকট না, সিম্পলি একটা গ্যাসের সাপ্লাই নাই, পেট্রোল পাম্প গুলাতে সিএনজি ট্যাক্সি ড্রাইভাররা দাঁড়ায় রয়েছে, এটা তাই সংকট না। শুধু কত ভয়াবহ এটা। এখন আপনি যদি মিটিং এ এইটুকু স্বীকার করেন, এবার বুঝছেন বাকিটা কি আছে। আল্লাহ জানে বাংলাদেশকে বাঁচাবে কে। থ্যাংক ইউ।